আচ্ছা, একটু কল্পনা করুন তো। কেউ একজন একটা বিশাল নিরেট পাথরে হাতুড়ি দিয়ে খুব সোজোরে আঘাত করছে। হুম হুম। একবার, দুবার, ১০ বার, এমনকি ধরুন ১০০ বার। কিন্তু পাথরটাতে একটি সুতোর মতো ফাটলও ধরল না। একদম আগের মতোই শক্ত। হ্যাঁ, মানে দৃশ্য তো কোনো পরিবর্তনই নেই। একদম। অথচ আশ্চর্যজনকভাবে ঠিক ১০১ নম্বর আঘাতটি করার সাথে সাথেই সেই বিশাল পাথরটা একদম নিখুঁতভাবে দুটুকরো হয়ে গেল। বাহ, ম্যাজিকের মতো মনে হচ্ছে শুনতে। রাইট। তো পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এই ১০১ নম্বর আঘাতের জাদুকরী ক্ষমতাটা আসলে কি? আগের যে ১০০টা আঘাত করা হলো সেগুলো কি তবে পুরোপুরি অর্থহীন ছিল? হুম, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আজ আমরা এই নিবিড় আলোচনায় ঠিক এই ধাঁধাটারই উত্তর খুঁজব। আমাদের হাতে রয়েছে পাথরের শেষ আঘাত বা দ্য 101st স্ট্রাইক নামক অত্যন্ত শক্তিশালী একটা রূপক গল্প। হ্যাঁ, গল্পটা অসাধারণ। আর এর মাধ্যমেই আমরা বিশ্লেষণ করব আমাদের দৃশ্যমান সাফল্য আর ওই অদৃশ্য প্রস্তুতির পেছনের মনস্তত্ত্ব। তো এই গল্পটা প্রথমবার শুনলে আপনার হয়তো কেবল একটা সাধারণ অনুপ্রেরণামূলক লোককথা বা মোটিভেশনাল স্টোরি মনে হতে পারে। সেটাই তো মনে হয় প্রথমে। কিন্তু এর একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এর ভেতরে মানুষের মনস্তাত্ত্ব, হতাশা এবং ওই যে দৃশ্যমান অগ্রগতির প্রতি মানব মস্তিষ্কের যে একটা অন্ধ মোহ রয়েছে তার একটা নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে। রাইট। আমরা সবসময় শুধু চূড়ান্ত ফলাফলটাই দেখি। একদম ঠিক। আমরা চূড়ান্ত ফলাফলটা দেখি ঠিকই, কিন্তু সেই ফলাফলে পৌঁছানোর পথে যে দীর্ঘ কণ্টকাকীর্ণ অদৃশ্য পথটা পাড়ি দিতে হয় সেটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। আর ঠিক এখানে আমাদের আজকের এই ডিপ ডাইভের মূল ফোকাস। কেন মানুষ সফলতার একেবারে দ্বার প্রান্তে এসে আর একটুখানি গেলেই যেখানে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হতো ঠিক সেই মুহূর্তে হাল ছেড়ে দেয়। হুম। গল্পের প্রেক্ষাপটটা দিয়ে তাহলে শুরু করা যাক। ধরুন, এক শহরে একজন ভাস্কর ছিলেন। পাথর কেটে চমৎকার সব মূর্তি তৈরি করায় তার কাজ। তো তিনি একদিন হ্যাঁ, একদিন তিনি একটি বিশাল আর একদম সাধারণ একটা পাথরের চাই নিয়ে কাজ শুরু করলেন। তার লক্ষ্য ছিল এই সাধারণ পাথর থেকে এমন একটা অসাধারণ মূর্তি তৈরি করা যা দেখে চারপাশে সবাই মুগ্ধ হয়ে যাবে। একটা বড় প্রজেক্ট হাতে নিলেন আর কি। একদম। হাতুড়ি আর ছেনি নিয়ে সেই বিশাল পাথরের উপর শুরু হলো তার লড়াই। ঠং ঠং, একটানা আঘাত চলছে তো চলছেই। এই শুরুর মুহূর্তটিতে কিন্তু মানুষের মস্তিষ্কে একটা বিপুল উৎসাহ কাজ করে। মানে স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আচ্ছা। যখন কোনো নতুন প্রজেক্ট বা কাজের রূপরেখা তৈরি হয় আমাদের মস্তিষ্ক প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসরণ করে। ডোপামিন, ফিল গুড হরমোন। রাইট। এই রাসায়নিক উপাদানটি মস্তিষ্ককে একটা সাময়িক কিন্তু প্রচণ্ড শক্তিশালী উৎসাহ দেয়। ওই ভাস্কর ঠিক সেই প্রবল উৎসাহ নিয়েই কাজ শুরু করেছিলেন। তার চোখের সামনে তখন কেবল ওই পাথরের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাব্য নিখুঁত মূর্তিটির ছবিই ভাসছিল। কিন্তু বিপত্তিটা তো ঘটে যখন এই প্রাথমিক উৎসাহের সাথে বাস্তবের ওই দৃশ্যমান অগ্রগতির কোনো মিল পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমাদের প্রতিদিনের জীবনের খুব সাধারণ একটা উদাহরণের কথা ভাবা যাক। ধরুন, খুব দরকারি বা বিশাল সাইজের কোনো ফাইল আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন। খুব পরিচিত পরিস্থিতি। আর সেটা যদি 99% গিয়ে হঠাৎ আটকে যায়, তখন মনের অবস্থা ঠিক কেমন হয়? মনে হয় যেন এতক্ষণের পুরো অপেক্ষার সময়টাই একদম জ্বলে গেল। একদম চরম বিরক্তিকর একটা অবস্থা। ফাইলটা হয়তো আর মাত্র ১ সেকেন্ড বা ধরুন ১ মেগাবাইটের দূরত্বে আছে, কিন্তু স্ক্রিনের ওই প্রোগ্রেস বারে কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। কারণ সেটা আটকে আছে। রাইট। তো এই যে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এর ফলে অনেকেই চরম বিরক্তি নিয়ে ওই ডাউনলোডটা মাঝপথেই ক্যান্সেল করে দেয়। ভাস্করের অবস্থাও কি অনেকটা সেই ৯৯% আটকে থাকা ডাউনলোডের মতোই ছিল না? দারুণ একটা উপমা দিয়েছেন। আসলে আমাদের মস্তিষ্কের কাজের ধরনটাই এমন। মানুষ যখন কোনো দৃশ্যমান ফলাফল চোখের সামনে দেখতে পায় না, মস্তিষ্ক খুব দ্রুত সিদ্ধান্ত নেয় যে এই প্রচেষ্টাটি আসলে ব্যর্থ হচ্ছে। পাথরটি ভাঙার কোনো লক্ষণই কিন্তু চোখে পড়ছিল না। পাথর তো ভাঙছে না। তিনি তার সমস্ত শক্তি দিয়ে গুনে গুনে ১০০ বার সজোরে আঘাত করলেন। ফলাফল একেবারে শূন্য। পাথরটি আগের মতোই নিরেট আর শক্ত। প্রচণ্ড ক্লান্তি, কপালে ঘাম, হাত ব্যথা সব মিলিয়ে একটা চরম হতাশার পরিস্থিতি তৈরি হলো তার জন্য। হয়তো এই পাথরটি দিয়ে কোনোদিনও কোনো মূর্তি তৈরি করা সম্ভব নয়, এই চিন্তাটা মাথায় আসা
তখন কিন্তু খুব স্বাভাবিক। একদম স্বাভাবিক। শেষমেশ হাল ছেড়ে দিয়ে হাতুড়িটা মাটিতে নামিয়ে রাখা, এটা কি কেবল শারীরিক ক্লান্তি, নাকি এর পেছনে বড় কোনো কারণ আছে? না, এটা শুধু শারীরিক ক্লান্তি নয়, এটি মূলত একটি গভীর মনস্তাত্ত্বিক পরাজয়। আর এই মনস্তাত্ত্বিক পরাজয়ের পেছনে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক প্রাপ্তির আকাঙ্ক্ষার বড় একটা ভূমিকা আছে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। বিবর্তনের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকালের মানুষদের খুব দ্রুত ফলাফলের উপর নির্ভর করেই বেঁচে থাকতে হতো। মানে শিকারের ব্যাপারটা। হ্যাঁ, আজকে শিকার করলে আজই খাবার মিলবে, না করলে উপবাস। মানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার চেয়ে তাৎক্ষণিক ফলাফল মস্তিষ্কের কাছে সবসময়ই বেশি প্রায়োরিটি পায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যখন ১০০ বার আঘাত করার পরেও পাথরে কোনো ফাটল দেখা গেল না, তখন ভাস্করের মস্তিষ্ক তাকে ক্রমাগত সংকেত দিচ্ছিল যে সে তার শক্তি আর সময়ের নিছক অপচয় করছে। আচ্ছা, এখানেই কিন্তু একটা যৌক্তিক পাল্টা যুক্তি আসে। মানে ধরুন, আমি যদি একটা পাথরে ১০০ বার আঘাত করি, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরও কোনো দাগ পর্যন্ত ফেলতে না পারি, তাহলে হাল ছেড়ে দেওয়াই তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা অনেকেই ভাববেন। কারণ অর্থনীতিতে একটা কনসেপ্ট আছে না, যাকে সাঙ্ক কস্ট ফ্যালেসি বলা হয়? রাইট, সাঙ্ক কস্ট ফ্যালেসি। অর্থাৎ যে সময় বা শ্রম ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, সেটার মায়ায় পড়ে আরও শ্রম নষ্ট না করে বরং অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া উচিত। হয়তো আমার কৌশলটাই ভুল, অথবা পাথরটা সত্যিই ভাঙার অযোগ্য একটা নিরেট পাথর। তো শুধু শুধু শক্তিক্ষয় করার কোনো যৌক্তিকতা কি আদৌ আছে এই পর্যায়ে? এই যুক্তিটা প্রথম দেখায় কিন্তু খুব জোরালো মনে হয়। মানে যে কেউ বলবে হ্যাঁ, হাল ছেড়ে দেওয়াই তো ভালো। কিন্তু ঠিক এখানেই আমাদের দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তনের দরকার। কেমন পরিবর্তন? বৃহত্তর প্রেক্ষাপটে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে ওই ১০০টি আঘাত আসলে মোটেও বৃথা যাচ্ছিল না। বাহ্যিকভাবে পাথরটি সম্পূর্ণ অক্ষত মনে হলেও প্রতিটি আঘাত তার ভেতরের গাঁঠনিক কাঠামোকে কিন্তু দুর্বল করে দিচ্ছিল। কিন্তু পাথরে তো কোনো ফাটলই ধরেনি, বাইরে থেকে একেবারে নিরেট একটা পাথর। তাহলে ভেতরের কাঠামো যে দুর্বল হচ্ছে, এটা বোঝার উপায় কি? বিজ্ঞানের ভাষায় বলতে গেলে প্রতিটি আঘাত পাথরের ভেতরে অণু-পরমাণুর মধ্যকার যে বন্ধন আছে, সেখানে একটা মাইক্রোফ্র্যাকচার বা সূক্ষ্ম ফাটল তৈরি করে। মাইক্রোফ্র্যাকচার? হ্যাঁ, খালি চোখে কেবল ওই শক্ত আবরণটাই ভরা পড়ে আমাদের। এই যে অদৃশ্য প্রগতি, এটাই হচ্ছে সফলতার সবচেয়ে বড় রহস্য। মানুষ এই অদৃশ্য প্রগতিকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়, কারণ আমাদের মস্তিষ্ক কেবল চোখের দেখাটাকেই চরম সত্য বলে মেনে নিতে অভ্যস্ত। এই অদৃশ্য ফাটলের ব্যাপারটা কিন্তু একটা ধাতব পেপার ক্লিপ বাঁকানোর সাথে চমৎকারভাবে তুলনা করা যেতে পারে। হ্যাঁ, পেপার ক্লিপের উদাহরণটা খুব জুৎসই এখানে। ধরুন, একটা পেপার ক্লিপকে যখন আপনি বারবার এপাশ ওপাশ বাঁকাবেন, তখন প্রথম ১০-১২ বার বাঁকানোর সময় বাইরে থেকে কোনো পরিবর্তনই কিন্তু দেখা যায় না। একদমই না, মনে হয় ধাতুটা একদম আগের মতোই শক্ত আছে। রাইট, কিন্তু ভেতরে ভেতরে সেই ধাতুর আণবিক গঠন ক্রমশ দুর্বল হতে থাকে। এরপর হঠাৎ করে ১৩ বা ১৪ নম্বর বার বাঁকানোর সময় সেটা টুপ করে ভেঙে যায়। পাথর ভাঙার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছিল, তাই না? পেপার ক্লিপের এই উপমাটি পুরো প্রক্রিয়ার পেছনের বিজ্ঞানটাকে চমৎকারভাবে ব্যাখ্যা করে। পদার্থবিজ্ঞানে এই বিষয়টাকে ফটিগ বা ক্লান্তি বলা হয়। ধাতুর ক্লান্তি। হ্যাঁ, ভাস্কর যখন প্রথম আঘাতটি করেছিলেন, তখন পাথরটির যে দৃঢ়তা ছিল, ১০০তম আঘাতের পর তার দৃঢ়তা আর মোটেও এক ছিল না। পাথরটি ভেতর থেকে প্রায় ভেঙে পড়ার অবস্থায় চলে এসেছিল। কিন্তু ভাস্কর যেহেতু কেবল বাইরের দিকটা দেখছিলেন, তাই তিনি অভ্যন্তরীণ পরিবর্তনটা বুঝতে পারেননি। একদম তাই। আর গল্পের মোড়টাও ঠিক এখানেই ঘোরে। ভাস্কর যখন পুরোপুরি হতাশ হয়ে হাতুড়ি নামিয়ে রাখলেন, কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর তার মনে একটা ছোট্ট চিন্তা আসে। কি চিন্তা? আর একটিবার চেষ্টা করলে কেমন হয়। এই একটা চিন্তাই কিন্তু পুরো দৃশ্যপট বদলে দেয়। হাল না ছেড়ে শেষবারের মতো নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে তিনি পাথরের উপর ১০১ নম্বর আঘাতটি করলেন। আর অলৌকিকভাবে ঠিক ওই একটি মাত্র আঘাতে বিশাল পাথরটি মাঝখান থেকে নিখুঁতভাবে ফেটে ২ টুকরো হয়ে গেল। এই ঘটনাটি সরাসরি প্রমাণ করে দেয় যে আগের ১০০টি আঘাতের শক্তি আসলে কোথায় জমা হচ্ছিল। মানে বিষয়টিকে তাত্ত্বিকভাবে বুঝতে হলে আমাদের পুঞ্জীভূত প্রচেষ্টা বা কিউমুলেটিভ এফোর্ট এবং স্বতন্ত্র ঘটনা বা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টসের মধ্যকার মৌলিক পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা, এই পার্থক্যটা একটু ভেঙে বলা যাক শ্রোতাদের জন্য। অবশ্যই।
স্বতন্ত্র ঘটনা বা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলো এমন কিছু যার উপর আগের কোনো কিছুর প্রভাব নেই। একটা কয়েন টস করার কথা ধরা যাক। হেড বা টেল? হ্যাঁ, প্রতিবার হেড বা টেল পড়ার সম্ভাবনা কিন্তু 50-50। আগেরবার কি পড়েছিল তার উপর বর্তমান টসের কোনো নির্ভরতা নেই। রাইট। মানুষ অনেক সময় তাদের নিজস্ব দীর্ঘমেয়াদী প্রচেষ্টাগুলোকেও এই কয়েন টসের মতো স্বতন্ত্র ঘটনা বলে ভুল করে। আচ্ছা, যেমন ধরুন জিমে যাওয়ার ব্যাপারটা। একদম। কেউ হয়তো ভাবছে, আমি আজ জিমে গেলাম কিন্তু আমার ওজনের তো কোনো পরিবর্তন হলো না। মস্তিষ্ক প্রতিদিনের পরিশ্রমকে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখে। অথচ পাথর ভাঙার এই ঘটনাটি মোটেও স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট ছিল না। এটি ছিল পুঞ্জীভূত প্রচেষ্টা বা কিউমুলেটিভ এফর্টের নিখুঁত উদাহরণ। হ্যাঁ, কারণ আগের আঘাতগুলো যোগ হচ্ছিল। ওই ১০১ নম্বর আঘাতটির নিজস্ব কিন্তু কোনো জাদুকরী ক্ষমতা ছিল না। এটি ছিল মূলত আগের ১০০টি আঘাতের ফলে তৈরি হওয়া সঞ্চিত শক্তির চূড়ান্ত বিস্ফোরণ। একদম ঠিক বলেছেন। কেউ যদি এসে সরাসরি প্রথম আঘাতটাই ঠিক ওই ১০১ নম্বর আঘাতের সমান শক্তিতে করত, তাহলেও পাথরটা ভাঙার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ পাথরটি তখনও তার সর্বোচ্চ শক্তিতে অটুট থাকত। রাইট। ওই ১০০টি অদৃশ্য আঘাতই পাথরটিকে সেই অবস্থায় নিয়ে এসেছিল যেখানে আর মাত্র একটি আঘাতের প্রয়োজন ছিল। সাগরে ভাসমান বিশাল বরফখণ্ড বা আইসবার্গের কথা ভাবলে বিষয়টা আরও পরিষ্কার হয় আমার মনে হয়। আইসবার্গের উপমা। পানের ওপরে কেবল চূড়াটুকুই দৃশ্যমান থাকে, কিন্তু আমরা জানি বরফখণ্ডের প্রায় ৯০% থাকে পানির নিচে, সম্পূর্ণ অদৃশ্য অবস্থায়। হ্যাঁ, যেটা কেউ দেখতে পায় না। ভাস্করের প্রথম ১০০টি আঘাত ছিল ওই পানির নিচে থাকা অদৃশ্য ভিত্তির মতো। এই অদৃশ্য ভিত্তিটাই কিন্তু চূড়াটাকে ভাসিয়ে রাখে। আর যে ১০১ নম্বর আঘাতটি দিয়ে পাথরটা ভাঙল, সেটা হলো কেবল পানির ওপরে দৃশ্যমান ওই ১০% চূড়া। আর চারপাশের সমাজ কেবল চূড়াটাই দেখে। একদম। সমাজ কেবল চূড়াটাই দেখে এবং সেটাকেই উদযাপন করে। পেছনের ওই ৯০% অদৃশ্য শ্রম কেউ দেখে না। তো পাথরটি ফেটে যাওয়ার পর কিন্তু ভাস্করের আর কোনো বাধা রইল না। ভেতরের সুন্দর অংশটি বেরিয়ে আসার পর তিনি তার ছেনি আর হাতুড়ি দিয়ে অত্যন্ত নিখুঁত ও জীবন্ত একটি মূর্তি তৈরি করতে সক্ষম হলেন। দারুণ। এই চূড়ান্ত সাফল্যের পেছনে সবচেয়ে বড় আবিষ্কার হল আগের ১০০টি আঘাত আসলেই বৃথা যায়নি। ১০০ বার আঘাত করার পর যদি সত্যিই কাজটা তিনি ছেড়ে দিতেন, তবে ১০১ নম্বর আঘাতের অভাবনীয় জয়টি আর কখনোই আসত না। মূর্তিটি ওই পাথরের ভেতরেই চিরকাল বন্দী থেকে যেত। অধ্যবসায় যে শুধু শারীরিক পরিশ্রম নয়, এটি মানসিক দৃঢ়তারও একটা চূড়ান্ত পরীক্ষা। তা এখান থেকেই কিন্তু স্পষ্ট হয়, মানে দৃশ্যমান কোনো পরিবর্তন চোখে না পড়লেও নিজের কাজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াটাই এখানে মুখ্য বিষয়। কিন্তু বাস্তব জীবনে একটা খুব জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় মানুষকে এই জায়গাটায় এসে। ঠিক। গল্পের শিক্ষা তো বোঝা গেল যে লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। কিন্তু বাস্তব জগতে কিভাবে বোঝা যাবে যে আমরা সঠিক পাথরেই আঘাত করছি? খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মানুষ এমন একটা পথেও তো পরিশ্রম করতে পারে যেটা আসলেই ভুল। এমন কোনো পাথর যেটা হয়তো কখনোই ভাঙবে না, কারণ তার গঠনটাই সেরকম। কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে পাথরটা ভেতর থেকে দুর্বল হচ্ছে নাকি কেবল সময় আর শক্তিই নষ্ট হচ্ছে? এই পার্থক্য নির্ধারণ করার উপায় কি আসলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গল্পের মূল শিক্ষার দিকে আরেকটু গভীরে তাকাতে হবে আমাদের। এই গল্পটি কিন্তু এই নিশ্চয়তা দেয় না যে যে কাজে হাত দেওয়া হবে তাতেই সফলতা আসবে। তা তো বটেই। বরং এটি সাফল্যের প্রকৃত অর্থ শেখায়। সাফল্য মানেই প্রথম চেষ্টায় জিতে যাওয়া নয়। বাস্তব জীবনে ভুল পাথরে আঘাত করার ঘটনা অহরহই ঘটে। তাহলে উপায়? উপায় হল লার্নিং। সেই ব্যর্থতা থেকেও মানুষ শেখে যে কোন ধরনের পাথরে আঘাত করা উচিত নয়, অথবা আঘাত করার কৌশলটা কেমন হওয়া উচিত। ও আচ্ছা, মানে ভুল পাথরে আঘাত করাটাও তাহলে শেখার একটা বড় অংশ। একদম। বারবার ব্যর্থ হওয়ার পরও শেষবার চেষ্টা করার সাহস ধরে রাখাটাই হলো আসল বিষয়। কারো ১০০টি চেষ্টা যদি কোনো নির্দিষ্ট কাজে নাও লাগে, তাতেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ অভিজ্ঞতা বাড়ছে। রাইট। কারণ ওই ১০০টি ব্যর্থতা তার অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করে। সেই অভিজ্ঞতার আলোকে কেউ যখন ১০১ নম্বর বার চেষ্টা করবে, হয়তো অন্য কোনো ক্ষেত্রে বা ভিন্ন কোনো কৌশলে,
তখন সেই আঘাতটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বুঝতে পারছি। একজন বুদ্ধিমান মানুষ কিন্তু তার আঘাতের ধরন দেখে, পাথরের শব্দ শুনে বা নিজের শক্তির ক্ষয় দেখে বুঝতে পারে যে কৌশল বদলানোর প্রয়োজন আছে কিনা। তার মানে অন্ধের মতো এক জায়গায় আঘাত করে যাওয়াটাই অধ্যাবসায় নয়। একদমই না। পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন করে কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়াটাই হল প্রকৃত অধ্যবসায়। সফলতা কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি নিরন্তর চেষ্টায় একটা মানসিকতা। খুব সুন্দর করে সামারাইজ করেছেন। যখন চারপাশের কেউ কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছে না, তখন নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি ওই বিশ্বাসটুকু ধরে রাখাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। এই নীরব প্রস্তুতিকালীন সময়ে মানুষের ভেতরের রূপান্তরণটা বাইরের যে কোনো অর্জনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আজকের এই পুরো আলোচনার মূল নির্যাসটুকু যদি আমরা এক জায়গায় করি, তবে দাঁড়ায় দৃশ্যমান ব্যর্থতা মানেই কোনো কাজের চূড়ান্ত সমাপ্তি নয়, তাৎক্ষণিক ফলাফল না পাওয়া মানেই ব্যর্থতা নয়, বরং এটি হলো চূড়ান্ত সফলতার জন্য নিজেকে প্রস্তুত করার একটা অদৃশ্য পর্যায়। আর এই অদৃশ্যমান পর্যায়টি আমাদের একটু একটু করে লক্ষ্যের দিকে নিয়ে যায়, যা আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না। তো এই নিবিড় আলোচনা শেষ করার আগে শ্রোতাদের ভাবনার জগতে একটা সম্পূর্ণ নতুন প্রশ্ন আমি রেখে যেতে চাই। একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যাক বিষয়টাকে। বলুন। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং সোশ্যাল মিডিয়া সংস্কৃতির দিকে তাকালে আমরা কি দেখি? সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কিন্তু কেবল মানুষের জীবনের ওই 101 নম্বর আঘাত বা চূড়ান্ত সাফল্যের মুহূর্তগুলোকেই সবার সামনে তুলে ধরে। একদম তাই। কেউ যখন রাতারাতি সফল হয়, ভাইরাল হয় বা বিশাল কোনো পুরস্কার জেতে, কেবল তখনই সেই খবরটা আমাদের স্ক্রিনে ভেসে ওঠে। কিন্তু এর পেছনের ওই 100টি অদৃশ্য, যন্ত্রণাদায়ক ব্যর্থতা আর নির্ঘুম রাতের গল্পগুলো সম্পূর্ণ আড়ালে থেকে যায়। হ্যাঁ, কেউ পেছনের গল্পটা জানে না। তো প্রতিদিন স্ক্রিনে কেবল এই চূড়ান্ত সাফল্যের উদযাপন দেখতে দেখতে এটি কি আমাদের প্রজন্মের মনস্তত্ত্বে একটা ভয়ঙ্কর প্রভাব ফেলছে না? খুবই ভাবনার বিষয়। কেবল অন্যের জীবনের 101 নম্বর আঘাতগুলো দেখতে দেখতে আমরা কি আমাদের নিজেদের জীবনের প্রথম 100টি নীরব ও অদৃশ্য আঘাত সহ্য করার মানসিক শক্তিটুকুই হারিয়ে ফেলছি? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।